সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। কর্মচারীদের ডিএ নাকি বেকারদের যে দাবি বিক্ষোভ তার পক্ষে মন্ত্রিসভার সিদ্ধান্ত, কোনটাকে প্রায়োরিটি দেবে সরকার, কোন পথে এগোচ্ছে সরকার? কর্মচারীরা অনেক দিন ধরে দাবি করছে তাদের ডিএ যেটা বকেয়া আছে সেটা দিয়ে দেওয়া হোক। এ নিয়ে রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক এবং কর্মচারী বান্ধব বলে পরিচিত বা নিজেকে জাহির করছে। আবার বেকাররা যখন বারবার বিক্ষোভ করছে তখন মন্ত্রী মিনিস্টার সবাই বলছে আমরা এসে 20,000 30,000 চাকরি দিয়েছি, সামনে আরও অনেক চাকরি আমরা দেব। বেকারদের পক্ষে, বেকারদের সাথে, বেকারদের ফেভারে কাজ করা আমাদের মেন প্রায়োরিটি। এই দুইটা মেন এজেন্ডা বর্তমানে সরকারের কাছে। কর্মচারীদের ডিএ কীভাবে দেওয়া যায়, বেকারদের বিক্ষোভ কমানোর জন্য তাদের কীভাবে সরাসরি নিয়োগপত্র দেওয়া যায়। এর মধ্যে একটি গুড নিউজ যেটা উঠে এসেছে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ব্যাপারে একটা নোটিশ ইস্যু করা হয়েছে। কিছু সংখ্যক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়েছে এবং তারা অলরেডি নিয়মিতকরণ বেতন কম পাচ্ছে এবং ভবিষ্যতে আরও অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের সিদ্ধান্ত হচ্ছে। সেটা একটা বিরাট বড় গুড নিউজ। তবে এই গুড নিউজের সাথে আরেকটা সরাসরি আঙ্গাঙ্গিভাবে জড়িত, কি উদ্দেশ্যে বা কী ভিত্তিতে তাদের নিয়মিতকরণ করা হয়েছে, ভবিষ্যতে কেস বা কিছু হলে তাদের নিয়মিতকরণ করা থাকবে কি না, নাকি কোনো স্বজন পোষণ অর্থের বিনিময়ে কিছু সংখ্যক কর্মচারীকে সুবিধা দেওয়া হয়েছে। প্রথম ডিএর ব্যাপারটা দেখি, কারণ আমাদের মাননীয় মন্ত্রিসভা, মাননীয় মন্ত্রী পরিষদ সবাই বারবার নিজেকে কর্মচারী বন্ধু বলেই জাহির করে যে আমরা কর্মচারীদের জন্য অনেক কিছু করেছি, ভবিষ্যতে আরও কিছু করব। বিগত 25 বছরে রাজ্যের কর্মচারীরা, শিক্ষক কর্মচারীরা কিছুই পায়নি। বামপন্থ সরকার থাকতে কর্মচারীরা বারবার বঞ্চনা করে গিয়েছে, কিন্তু আমরা এসে কিন্তু বঞ্চনা দ্বিগুণ করেছি। তাই ফিটমেন্ট ফ্যাক্টর হোক, ডিএ হোক, আমরা সমস্ত কর্মচারীদের চাওনা পাওনা মিটিয়ে দিচ্ছি। তার জন্য কর্মচারীদের কোনো আন্দোলন করতে হচ্ছে না, তার জন্য কর্মচারীদের কোনো প্রকার দাবি জানাতে হচ্ছে না। আমরা দাবি জানানোর আগেই সমস্ত কিছু মিটিয়ে দিচ্ছি। উৎসবে মরশুম আছে, তাই কর্মচারীদের প্রশ্ন উঠবেই রাজ্য সরকারের কাছে যে আরেক কিস্তি দিয়ে কবে, 19% দিয়ে কবে মিটিয়ে দেওয়া হবে। এই কোশ্চেনটা যখন মুখ্যমন্ত্রীকে করা হয়, এই কোশ্চেনটা যখন মাননীয় অর্থমন্ত্রীকে করা হয়, মাননীয় অর্থমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর একটাই উত্তর থাকে, বর্তমানে আর্থিক অনটনের জেরে নতুন করে দিয়ে দেওয়া এই মুহূর্তে অন্তত কঠিন, কারণ রাজ্যের আর্থিক অবস্থা এত ভালো না। বিগত সরকার যখন ছিল 25 বছর, তখন কর্মচারী যখন ডিএর ব্যাপারে বা কর্মচারীদের বেনিফিটের ব্যাপারে রাজ্য সরকারের কোশ্চেন করতো, অর্থমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কোশ্চেন করতো, তৎকালীন অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী একটাই কথা বলতো, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রে আমরা আমাদের দেই না। বর্তমান সরকার ঘুরিয়ে ফিরে বলছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যগুলি রাজস্ব সংগ্রহ বাবদ প্রায় 4,000 কোটি টাকা পেত, যেটা বর্তমানে পাবে না। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বর্তমান রাজ্য সরকারও সেটা অ্যাকসেপ্ট করেছে যে বর্তমানেও কেন্দ্রীয় বঞ্চনা আছে। আগে সিঙ্গেল ইঞ্জিনের সরকারও কেন্দ্রীয় বঞ্চনা ছিল, বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকারও কেন্দ্রীয় বঞ্চনা আছে। কারণ রাজ্য সরকার ইচ্ছে করলেই সমস্ত কিছু দিয়ে দিতে পারে না, রাজ্যের আয়ের উৎস তেমন কিছু নেই। পাশাপাশি গত 9 বছর রাজ্যের সাধারণ মানুষের উপর কোনো বাড়তি করও চাপায়নি। জনগণের সমস্যা বা আর্থিক বোঝা বাড়িয়ে কুশাগারস্ফীত করার নীতিতে বর্তমান সরকার বিশ্বাসী নয়। রাজ্য সরকার নিজস্ব ইনকাম বাড়াতে হলে কর বাড়াতে হবে। রাজ্য সরকার যেমন ট্যাক্স বাড়ায়নি এবং সব সব অংশের মানুষ যাতে সুন্দর বসবাস করতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। তাই রাজ্য সরকার চাইলেই দিয়ে দিতে পারে না, কারণ সেন্ট্রাল থেকে সেই পরিমাণ টাকা কিন্তু আসছে না। অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার একটা মানে পক্ষে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় অর্থমন্ত্রী যথেষ্ট যুক্তি সহকারে তথ্য প্রকাশ করেছে। বর্তমানে 19% দিয়ে ফারাক, সরকার পরিবর্তনের সময়, সেই সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বের সরকার 3% দিয়ে দিয়েছিল, পরে 5% হয়ে 8% দিয়ে প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী বদল হওয়ার পর যখন মানিক শাহ দায়িত্ব নেন, তখন থেকে বর্তমান সময়কাল পর্যন্ত মোট 30% দিয়ে প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কয়েক মাসের পরই রাজ্য কর্মচারীরা 12% দিয়ে ঘোষণা করা হয়েছে। তবে 12% দিয়ে নিয়ে কর্মচারীরা বারবারই কোশ্চেন করছে, কারণ এটা পুরোপুরি 2023 নির্বাচনের দৌড় পার হওয়ার একটা বিরাট বড় অস্ত্র ছিল। এখন 2028 নির্বাচন আছে, তাহলে কি রাজ্য সরকার টাকা সব সঞ্চিত করে রেখেছে যে 28 নির্বাচন আগে বিরাট বড় একটা দিয়ে দেবে? এখানে রাজ্য সরকার কর্মচারীদের সপ্তম বেতন কমিশন নিয়ে প্রধান নিয়ে যে অসমের প্রাক্তন মুখ্য সচিব PK বার্মার নীতিতে কমিটি গঠন করা হয়, কোথায় এখন সেই বার্মার কমিটি? কেন জনসম্মুখে প্রবেশ করেনি? গত বিধানসভা নির্বাচনের প্রাক লগ্নে কর্মচারীদের
বুথ পেতে রাজ্য সরকার কর্মচারীদের যখন 12% মহার্ঘ ভাতা প্রদান ঘোষণা দেওয়া হয়েছিল, তখন এই প্রশ্নটি ফের উঠে আসে কর্মচারীদের তরফে। নিন্দুকেরা বলছে রাজ্য বিধানসভা নির্বাচন বৈতরণী, যেটা আমরা আগেও বলছি। বর্তমানে মাননীয় অর্থমন্ত্রী বলছে কর্মচারীদের বকেয়া রাখা আমাদের কোনো ইচ্ছে নেই, আমরা চাইছি কর্মচারীদের সমস্ত বঞ্চনা মিটিয়ে দিতে, কিন্তু রাজ্যের কোষাগারে সেই পরিমাণ টাকা নেই, কেন্দ্র সরকার থেকে সেই পরিমাণ টাকা আছে না, কেন্দ্রীয় বঞ্চনা একটা থাকছে। সুতরাং সীমাবদ্ধ তহবিল দিকে মহার্ঘ ভাতা প্রদানে যদি সরকার ইতিবাচক ভূমিকা না নেয়, তবে তা মোটেই যুক্তিগাও হবে না। সব মিলে আশাহত রাজ্যের কর্মচারীকুল যে এই মাসে বিধানসভা অধিবেশন বসছে, সেই বিধানসভা অধিবেশনে হয়তো রাজ্য সরকার কর্মচারীর কথা চিন্তা ভাবনা করতে পারে এবং ডিএর ব্যবধান যাতে কিছুটা কমিয়ে আনা সে বিষয়ে আলোচনা করতে পারে। দ্বিতীয় যেটা, বেকার বিক্ষোভ। বর্তমানে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে হোক, শিক্ষা ভবনের সামনে হোক, জিআইবিটি অফিসের সামনে হোক, পুলিশ হেডকোয়ার্টারের সামনে হোক, জেল পুলিশ হেডকোয়ার্টারের সামনে হোক, ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের সামনে হোক, বেকার বিক্ষোভ হচ্ছে, যেটা বিগত সময় কিন্তু দেখতে পাওয়া যায়নি, বর্তমান সময়ে সেটা দেখতে পাওয়া গিয়েছে। এবং বিগত সময়ে বেকার বিক্ষোভ দেখতে পাওয়া যায়নি কেন, বর্তমান সময়ে কেন বেকার বিক্ষোভ হচ্ছে, সেটা কিন্তু আমরা তথ্য সহকারে জানার চেষ্টা করব। কেন আগে কোনো বেকার বিক্ষোভ হয়নি, কেনই বা বর্তমানে বেকার বিক্ষোভ হচ্ছে। তবে প্রথমে জেনে নিই, 18 জন কর্মচারীকে নিয়মিতকরণ করা হয়েছে। সেই যে নিয়মিতকরণ নোটিশ ইস্যু করা হয়েছে যে তোমাদের নিয়মিতকরণ করা হবে, সেই বিরাট বড় লিস্ট যাদের নাম এখানে আছে, যাদের সরকার নিয়মিতকরণ করলো। এখন এই যে নিয়মিতকরণ করা হয়েছে সেটা তো গুড নিউজ। কিছু সংখ্যক অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণ হয়েছে, হয় লয়ার ডিভিশন ক্লার্কে হোক, গ্রুপ ডি ক্যাটাগরিতেও অনেক বছর ধরে হয়তো তারা অনিয়মিত চুক্তিবদ্ধ পদে কর্মচারী কাজ করছে। তাহলে এই নিয়মিতকরণের সমস্যাটা কোথায়, কেন এই নিয়মিতকরণে কোশ্চেন করা হচ্ছে? কারণ এই নিয়মিতকরণটা ভিত্তিহীন। এই নিয়মিতকরণটা সরকার অর্থ কিংবা স্বজন পোষণের উপর ভিত্তি করেও করেছে, যেটা অভিযোগ উঠে আসছে। টোটাল 2,500 প্রার্থীর মধ্যে কেন 18 জন ভাগ্যবানকে বাছাই করা হয়েছে? 2,500 প্রার্থী ছিল, কেন 18 জনকে নিয়মিতকরণ করা হয়েছে? স্বেচ্ছাচারী হয়ে নিজের পছন্দের লোককে তুলে নেওয়া ছাড়া আর কোনো মানদণ্ড কোনো সরকারি দপ্তরে থাকতে পারে না। কিন্তু প্রশ্ন আসে, সরকারি দপ্তর বলেই বেসরকারি কোনো মালিক কিংবা প্রতিষ্ঠানের মালিকের ইচ্ছাই শেষ কথা হয়। কিন্তু এখন দেখা গেল ট্রিপল ইঞ্জিনের শাসনে সরকারি দপ্তরে ব্যক্তিগত মালিকানা হয়। খুমলুগে এই ধরনের একটা ঘটনা সংশ্লিষ্ট সবার চোখে চড়ুক গাছ হয়ে উঠেছে। এডিসি বিলিশ নির্বাচনের মুখে কোনো রকম সারা শব্দ ছাড়া আচমকা নিয়মিতকরণের ঘটনা, অনেক রকম সমীকরণের কথা শোনা যাচ্ছে। চুক্তিবদ্ধ বা অনিয়মিত 18 কর্মচারীকে নিয়মিতকরণ করা হলো কোনো রকম নীতি নির্দেশিকা ছাড়া, কোনো রকম চাকরির পরীক্ষা ছাড়া। এরা সর্বশিক্ষা প্রকল্পে চুক্তিবদ্ধ কর্মচারী, কম্পিউটার রেজিস্ট্রেশন শিক্ষক নানা পদে রয়েছেন। এদের নিয়মিতকরণ সার্কুলার হিসেবে নিযুক্তি পেয়েছিলেন। সারা রাজ্যে যখন সরকারি নিয়োগ মানে আউটসোর্সিং, দপ্তরে 21-22 বছর ধরে সর্বশিক্ষা মতো নানা স্কিমে শিক্ষক কর্মচারীরা অনিয়মিত থেকে যাচ্ছে, তখন কীভাবে 18 জনকে নিয়মিতকরণ করা হলো? এটি নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছে মতার এডিসি টিটিডিসি প্রশাসন। কিন্তু এই সুসংবাদটি নিমিষে দুঃসংবাদ হয়ে যাচ্ছে। যখনই জানা গেছে এরা সবাই কোনো রকম নিয়োগ নীতি ছাড়াই এগুলো হলেন, অথচ এডিসি প্রশাসন প্রায় 2,500 সর্বশিক্ষা কর্মচারী কাজ আসছেন প্রায় 22 বছর ধরে, তখন এই দুঃসংবাদটা হলো এই বিষয়ে কেস হচ্ছে বা কেস চলছে। তাদের নিয়মিতকরণ যে করা হয়েছে সেটা হয়তো বেআইনি, তাদের নিয়মিতকরণ হয়তো ক্যান্সেল হয়ে যাবে। কারণ কোনো সিনিয়রিটি লিস্ট, কোনো নীতি নির্দেশিকা তৈরি করা হয়নি, কোনো পরীক্ষা নেওয়া হয়নি। এমনি নিজেদের মতো করে কিছু কোনো কর্মচারীকে নিয়মিতকরণ করে দেওয়া হলো। ত্রিপুরাতে যেখানে 30 থেকে 40,000 অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী রোজ আন্দোলন করছে, পথে নামছে, রাস্তায় নামছে, সেখানে হঠাৎ করে 12-18 জন নিজের কাছের ব্যক্তিকে নিয়মিতকরণ করে নেওয়াটা বা নিয়মিতকরণ করে দেওয়াটা, সেটা কি যুক্তিসহ? টিটিডিসি প্রশাসন মানে কি দুর্নীতির আতুর করে পরিণত হয়েছে কিনা কোশ্চেন মার্ক থেকেই থাকে। 120 জনকে চাকরি দেওয়া হলো, না কোনো বিজ্ঞাপন দেওয়া হলো, না কোনো বিজ্ঞাপন অ্যাডভার্টাইজমেন্ট হলো, না কোনো পরীক্ষা হলো, না ইন্টারভিউ হলো। নিজের ছেলে মেয়ে কাছের যারা আছে তাদের স্বজন আত্মীয় স্বজন তাদের ডেকে এনে চাকরি দেওয়া হলো 120 জনকে। পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষার কোশ্চেন বোর্ড তো আগের দিন জেরক্সের দোকান থেকে ফাঁস হয়ে গেল, সে বিষয়ে কোনো ইনকোয়ারি কী হয়েছে,
কার কার শাস্তি হয়েছে সে বিষয়ে। এখানে অনিয়মিত কর্মচারীদের বেআইনিভাবে চিন্তির লিস্ট মেনটেন না করে নিয়মিতকরণ করে দেওয়া হলো। অর্থাৎ টিটিসি প্রশাসনের চাকরি মানেই দুর্নীতি হচ্ছে, টিটিসি প্রশাসনের নিয়মিতকরণ মানেই দুর্নীতি হচ্ছে। কোনো নিয়ম নিতে পারছে না, না অর্থ দপ্তর থেকে অনুমোদন নিচ্ছে, না সুপ্রিম কোর্টের গাইডলাইন্স মানছে, না হাইকোর্টের গাইডলাইন্স মানছে। এটা অনেকটা নিজের বাড়ির মতো হয়ে গেছে। আমার বাড়িতে চাকরি দেবো, আমি যারে খুশি তারে চাকরি দেবো, আমার বাড়িতে কেউ বেতন বাড়াবো, যেমনি পারছে তার বেতন বাড়াবো। কিন্তু যারা যে জনগণরা যে বেকার চাকরি প্রতিষ্ঠানের বুথ দিয়ে এই টিটিসি প্রশাসনকে তৈরি করেছে, সেই টিটিসি প্রশাসনের এমডিসি থেকে শুরু করে আধিকারিকরা, তাদের কি কতিপয় কিছু দায়িত্ব তো বটে যে অ্যাটলিস্ট স্বচ্ছতা মেনটেন করে করা হোক। সবাই চায় টিটিসি প্রশাসন অনিয়মিত কর্মচারী নিয়মিত করুন, সবাই চায় চাকরির খুলুক, চাকরির দরজা খুলুক, কিন্তু এইভাবে বেআইনিকে কেউই প্রশ্রয় দেবে না। এখানে যারা যারা আগে থেকেই এস্টাবলিশ ছিল, কোনো নেতা মন্ত্রীর ছেলে মেয়ে বা কোনো আধিকারিকের আত্মীয় স্বজন, তাদেরকে ডেকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে। কেন করা হয়েছে সে বিষয়ে কোনো উত্তর নেই। 1 সেপ্টেম্বর কোর্টে কেসটা উঠছে, অলরেডি তো সবার বেতন বন্ধ, তাদের চাকরিও চলে যাচ্ছে, কিন্তু যারা যারা এর সাথে জড়িত তাদের কি কোনো শাস্তি হবে? ভূভারত ইতিহাস দেখলে 10,323 লোকে যারা জড়িত তাদেরও শাস্তি হয়নি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা যারা শিক্ষক পদে বেআইনি বা এসএসসি মধ্যে বেআইনি চাকরি দিয়েছে তাদেরও শাস্তি হয়নি। শাস্তি হয়েছে কার? যারা চাকরি পেয়েছে বা যারা চাকরি হারিয়েছে তাদেরই কিন্তু শুধুমাত্র শাস্তি হয়েছে। এখন দেখার বিষয় টিটিসি প্রশাসনের ভবিষ্যতে এমন কোনো দুর্নীতি হয়নি। ভবিষ্যতে এমন যদি কোনো দুর্নীতি না হয় বা না হওয়ার যদি রাস্তা তৈরি করতে হয়, তাহলে বর্তমানে যারা দুর্নীতিতে জড়িত তাদের সবাইকে একসাথে ছাঁটাই করতে হবে, একসাথে তাদের দুর্নীতিগ্রস্ত অফিসার হিসেবে লিস্ট বা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী মিনিস্টার হিসেবে তাদের লিস্ট প্রকাশ করতে হবে, যাতে বেকার বা কর্মচারীদের সাথে এ ধরনের প্রতারণা যাতে কেউ করতে না পারে। আরেকটা যেটা আমাদের নিউজ ছিল আজকে, বেকার বিক্ষোভ, বেকারদের বিক্ষোভ, মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে যে বেকাররা তাদের বিক্ষোভ। বিগত সরকারের সময় বেকার বিক্ষোভ হয়নি, আমরা বলছি বিগত বামপন্থী সরকারের 25 বছরে। বর্তমানে বেকার বিক্ষোভ বেশি হচ্ছে, কেন হচ্ছে তার সঠিক উত্তরটা কি? তার সঠিক উত্তর হলো, বিগত সরকারের সময়ে জেআইবিটি তো ছিল না, কনস্টেবলের কোনো নিয়োগ সংস্থা ছিল না, এফআরবিটি বা জেল পুলিশে কোনো নিয়োগ সংস্থা ছিল না। বিগত সরকারের সময় ইন্টারভিউর মাধ্যমে চাকরি হতো। এখন যদি 100 জন লোক ইন্টারভিউ দেয়, কেউই বলতে পারছে না আমি চাকরিটা পাবো কি না, কারণ সেখানে রিটেন এক্সাম ছিল না, রিটেন এক্সামে কোনো মানদণ্ড ছিল না। তাহলে কিসের উপর ভিত্তি করে আন্দোলন করব আমরা? আমি চাকরি পাবো কি পাবো না সেটাই আমরা জানি না। তারপর আমি যদি আন্দোলনে যাই, আমার চেহারা তো সরকার নোট করে নেবে, তারপর আমার নাম তো এমনিই বাদ হয়ে যাবে। আর নিজের করে ছেলে মেয়ে না হলে বিগত সরকারের সময় চাকরি পাওয়া অনেকটা কঠিন, তাই আন্দোলন হতো না। বর্তমানে আন্দোলন কেন হচ্ছে? লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি হচ্ছে। আমি জানি আমি পাস করেছি, আমি আন্দোলন করলে আমার মেরিট লিস্টে আমি যে চাকরিটা পেতে পারি। বিগত সরকারের সময় আমি পাস না ফেললাম তো জানতেই পারতাম না, কারণ ইন্টারভিউর মাধ্যমে চাকরি হয়েছে। বর্তমান সময় তো সেটা নেই। এফআরবিটি ইন্টারভিউ পরীক্ষা হচ্ছে, আন্দোলন হচ্ছে কেন? কারণ আমি জানি আমি পাস করেছি। এসটিজিটি টেট সেই জিআরবিটি চাকরি বাকরির আন্দোলন করেছে কেন? তারা জানে তারা কত পেয়েছে, সবাই পাস করেছে লিখিত এক্সামে, ভাইভাতে পাস করতে পারে। যদি জিআইবিটি শুধু ইন্টারভিউর মাধ্যমে হতো, জিআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কোনোদিনও আন্দোলন হতো না। যদি কনস্টেবল আর টিএসআর এর চাকরি যদি ইন্টারভিউর মাধ্যমে হতো, তাহলে বেকার চাকরি হতে সে ভাইবোনেরা কোনোদিন আন্দোলন করতো না। যাই হোক, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই স্বচ্ছতারভাবে রিটেন এক্সামের মাধ্যমে পুরো নিয়োগ প্রসেসটি কমপ্লিট করার জন্য। কিন্তু চাকরি যে প্রসেসটা, সেটা কি আগের সরকারের মতো দ্রুত গতিতে হচ্ছে, দ্রুত প্রসেসে হচ্ছে? উত্তরটা হলো না, আগের সরকারের মতো দ্রুত প্রসেসে হচ্ছে না। কিন্তু আগের সরকারও চাকরি খুব দ্রুত প্রসেসে কমপ্লিট করেছে সেটাও বলতে পারবো না, কারণ 2002-এ মাস্টারের চাকরির ফর্ম ফিল আপ করেছে, 2006-এ করেছে, তারপর চাকরি দিয়েছে 2010-এ, এরপর চাকরি চলে গিয়েছে। 2018 বিধানসভা নির্বাচনে প্রচুর চাকরি প্রসেস শুরু করেছে, যেটি শেষ করতে পারেনি, পরে অনেকগুলো ক্যান্সেল হয়েছে, অনেকগুলো সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় শুরু হয়েছে। অর্থাৎ বিগত সরকারের সময় চাকরির প্রসেস ডিলে ছিল, খুব তাড়াতাড়ি চাকরি হয়ে গেছে এরকম না, ডিলে ছিল। কিন্তু তৎকালীন সময়ে ইন্টারভিউর মাধ্যমে ম্যাক্সিমাম চাকরি হতো, যার জন্য চাকরি হতে সে ভাই বোনদের মাঝে চাকরির বিষয়ে এতটা আগ্রহ ছিল না যে আমি ইন্টারভিউর মধ্যে চাকরি পাবো, আমার কোনো লাইন যদি না থাকে, বর্ত যদি না থাকে, চাকরিটা হবে না। কিন্তু বর্তমান সময়ে কিন্তু রাজ্যের বর্তমান সরকার কিন্তু সেই পথটা কিন্তু 99% বন্ধ করে দিয়েছে। কিন্তু
সঠিক সময় যদি সঠিক কাজ না হয় তাহলে তো আন্দোলন বিক্ষোভ হবেই। আমরা যদি দেখি 2022 সালে স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, ফায়ারম্যান, জেল পুলিশ, এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। আজ 2026 শেষের পথে 4-5 বছর ধরে বেকার চাকরি ভাই বোনরা ওয়েট করছে, এখনও পর্যন্ত সরকার নিয়োগ প্রসেসটা কমপ্লিট করতে পারছে না। আন্দোলন তো করবেই। 2020 সালে জিআইবিটি যে বোর্ড গঠন করা হয়েছে, 2020 সালের শেষের দিকে জিআইবিটি গ্রুপ ডি পদে নিয়োগ বিজ্ঞাপন দিয়েছে। আর 2026, 6 বছর পেরিয়ে যাচ্ছে, এখনও জিআইবিটি 1 শেষ করতে পারছে না। গত 2-3 বছর ধরে 2024, 25, 26, 2023 এক এক মন্ত্রিসভায় জিআইবিটির মাধ্যমে নিয়োগ হবে, জিআইবিটির মাধ্যমে নিয়োগ হবে, প্রত্যেকটা মন্ত্রিসভায় ডিসিশন হচ্ছে জিআইবিটির মাধ্যমে নিয়োগ হবে, কিন্তু আর জিআইবিটি তো 1ই শেষ করতে পারছে না, 6 বছর হয়ে গেছে। বেকার চাকরি ভাই বোনরা তো আন্দোলন করবে। কনস্টেবল 2022 প্রসেস শেষ করতে পারছে না, বেকার চাকরি আন্দোলন করেছে, তার মধ্যে 2025 সেটা শেষ পর্যন্ত শেষ হয়েছে। তাহলে যদি চাকরির প্রসেসের সঠিক সময় শেষ নয়, ত্রিপুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক, কলেজ পরীক্ষা হোক, এটা নির্দিষ্ট টাইমে প্রতি বছর পরীক্ষা হয়, পরীক্ষার রেজাল্ট হয়, সেখানে তো হাজার হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। ত্রিপুরা অ্যাসেম্বলি বুট একটা নির্দিষ্ট সময় হয়, লোকসভা হোক, বিধানসভা হোক, গ্রাম পঞ্চায়েত হোক, সঠিক সময় হয়, সঠিক পদ্ধতিতে হয়, তারপরে বুট হয়, নির্বাচিত হয়, তারা কিন্তু সেই সুবিধা পাচ্ছে। সেন্ট্রালে নেট পরীক্ষা হোক, নিট পরীক্ষা হোক, ইউজিসি অন্যান্য পরীক্ষা হোক, রেলওয়ে পরীক্ষা হোক, এসএসসি পরীক্ষা হোক, সবগুলো পরীক্ষা কিন্তু সঠিক সময় হচ্ছে, সঠিকভাবে রেজাল্ট দেওয়া হচ্ছে, সঠিক সময়ে ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রী ভাই বোনরা উপকৃত হচ্ছে। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, 2020 প্রসেস 2026 শেষ হচ্ছে না, একটা প্রসেস 4 বছর, 5 বছর, 6 বছর লেগে যাচ্ছে, সঠিক সময়ে প্রসেস শেষ হচ্ছে না। যখন মাননীয় মন্ত্রীকে কোশ্চেন করা হয় যে প্রসেসগুলো কবে শেষ হবে, তখন মাননীয় মন্ত্রীর একটাই উত্তর থাকে, আমাদের মন্ত্রিসভার দায়িত্ব হলো পোস্ট ক্রিয়েশন করা, নিয়োগ করবে কবে, নিয়োগ কীভাবে হবে সেটা একটা স্বাধীন সংস্থা বা বোর্ড দেখবে, সেটা আমরা দেখব না। অর্থাৎ আমাদের কাজ হলো মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এখন সেটা কার্যকর হবে কিনা সেটা সংশ্লিষ্ট বোর্ড দেখবে। এখন 2020 সালের আগে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি এখনও কার্যকর হয়নি, 2020 সালের আগে সিদ্ধান্তগুলি। কারণ 2020-তে যে জিআরবিটি এসেছিল, জিআরবিটি যে শূন্যপদগুলি ক্রিয়েশন হয়েছিল, সেই সিদ্ধান্তটা কবে নেওয়া হয়েছিল? অবশ্যই 2020 বা 19 সালে। সেই সিদ্ধান্তগুলি এখনও কার্যকর হয়নি। 2022 সালে ফায়ার সার্ভিস, জেল পুলিশ, স্পেশাল এক্সিকিউটিভ, এসটিজি নিয়োগের যে সিদ্ধান্ত হয়েছিল, 2022 সালে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো এখনো কার্যকর হয়নি। কারণ মন্ত্রিসভা একটাই দায়িত্ব, সিদ্ধান্ত নেওয়া। সেটা কার্যকর হবে না হবে সেটা দায়ভার হয়তো মন্ত্রিসভা নেই, সেটা দায়ভার হলো সংশ্লিষ্ট বোর্ডের। আর সংশ্লিষ্ট বোর্ডও জানে নিজেদের মতো করে চলছে, কোনো গার্জিয়ান নেই, শুরু করেছে একটা প্রসেস, শেষ করতে পারছে না, কবে শেষ হবে সে বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে পারছে না। তবে বেকার বিক্ষোভের উপর ভিত্তি করে শেষ পর্যন্ত টিআরবিটি যে আধিকারিক উনি বলতে বাধ্য হয়েছে, পুজোর আগে এসটিজিটি এবং টেট শিক্ষকের যে মেরিট লিস্ট বা প্রসেসটা কমপ্লিট করতে তারা দায়বদ্ধ, এবং তারা চাচ্ছে পুজোর আগে যাতে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, এবং 2026-এর শেষের দিকে টেট নোটিফিকেশন আনার বিষয়ে তারা চিন্তা ভাবনা করছে। একমাত্র টিআরবিটি এই কথাটা বলছে, জিআরবিটি বা টিপিএসসি কিন্তু এই বিষয়ে কোনো উত্তর কিন্তু দেয়নি। তাই টিআরবিটি ধন্যবাদ জানাই অ্যাটলিস্ট এই চিন্তা ভাবনাটা করার জন্য। তবে গতকালকে যে এসটিজিটি চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রী বাসভবনে বিক্ষোভ দেখিয়েছে, সেটা মেন উদ্দেশ্য কী ছিল? সরকার বলেছে 700খানা শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে, 700খানা শূন্যপদে নিয়োগ হবে, কিন্তু সবাই দাবি করছে যে আমরা যতজন পাস করেছি অতটা জনকে নিয়োগ করা। এই দাবিটা কি আইনি না বেআইনি? এই দাবিটা কি যুক্তিসঙ্গত? উত্তর যদি আমরা দেখি, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। কারণ টেটের সাথে এসটিজিটি, এসটিপিজিটির কোনো কিন্তু মিল নেই। এসটিপিজিটি অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোয় তখন বলেই দিয়ে এতটা শূন্যপদের জন্য নিয়োগ হবে। সেই ভ্যাকেন্সিটা তো দেখি আমরা যে 700খানা শূন্যপদ, সেই ভ্যাকেন্সি দেখি আমরা অ্যাপ্লাই করি। আর টেটের ক্ষেত্রে কী হয়, আগে পরীক্ষা হয়, তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত শূন্যপদ বাড়াবে না কমাবে। তাই টেট চাকরিপ্রার্থীরা আন্দোলন করতেই পারে শূন্যপদ বাড়ানো কমানোর জন্য। এসটিজিটি ক্যান্ডিডেটটা তো দেখে শুনেই অ্যাপ্লাই করেছে 700খানা শূন্যপদ। 2022 সালেও এসটিজিটি ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে, তারপর কিছু এসটিজিটি ক্যান্ডিডেট যারা আছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কেস ঠুকে দিয়েছে, যার জন্য ডিলে হচ্ছে। এখন এই যে 700 জন নিয়োগ হবে, এই জন্য যদি আন্দোলন প্রটেস্ট হয় বা কোনো কেস হয়, তাহলে হয়তো এই নিয়োগ প্রক্রিয়া ঝুলে যাবে। অর্থাৎ এসটিজিটি নিয়োগ যখনই শুরু হয়, যখন একটা প্রসেস শুরু হয়, তখন আন্দোলন প্রটেস্ট বা অন্যান্য এলিমেন্টসগুলো এইভাবে সামনে এসে দাঁড়ায় যে প্রসেসটা কমপ্লিট হওয়াটা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। আর টিআইবিটি কি পারবে 700খানা শূন্যপদকে বাড়িয়ে 2000-3000 শূন্যপদ করা? টিআইবিটি কোনো সময় পারবে না, সেটা একমাত্র পারবে মন্ত্রিসভা।
এখন কথা হলো যারা 2025 এসটিজিটি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছে তাদের যদি 700খানা শূন্যপদের জায়গায় যদি 2000-3000 শূন্যপদ বাড়িয়ে তাদের নিয়োগ করা হয়, তাহলে বর্তমান সময়ে যারা গ্র্যাজুয়েট টিচারের জন্য পড়াশোনা করছে তারা কি আন্দোলনে নামবে না? যে হ্যাঁ, তাদের 700খানা শূন্যপদ ছিল, সবগুলা 2000-3000 শূন্যপদ ফিল আপ করে দিয়েছেন, তাহলে আমরা কি করব? আমাদের জন্য শূন্যপদ খালি থাকলো কই? তারাও তো আন্দোলনে নামবে, তারাও প্রটেস্ট করবে। ভবিষ্যতে জেআইবিটির মাধ্যমে যখন 4000 শূন্যপদের 5000 শূন্যপদের ভ্যাকেন্সি আসবে, জেআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি শূন্যপদের সংখ্যা যদি স্টাডি করা হয়, 25 থেকে 30,000 শূন্যপদ আছে বর্তমানে গ্রুপ সি গ্রুপ ডি পদের, 30,000 কাছে শূন্যপদ আছে। তখন জেআইবিটি 5000 শূন্যপদের নিয়োগ পরীক্ষা হওয়ার পরে সবাই বলবে 25-30,000 শূন্যপদ আছে গ্রুপ সি গ্রুপ ডি, সবগুলো নিয়োগ করতে হবে, তারাও আন্দোলন নামবে। তারপর ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 916খানা ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 4 থেকে 5,000 শূন্যপদ পড়ে আছে খালি, 4 থেকে 5,000 শূন্যপদ ত্রিপুরা পুলিশ কনস্টেবল শূন্যপদ খালি পড়ে আছে। তো 900খানা শূন্যপদ ফিল আপ করার পর তারাও আন্দোলন নামবে যে 5-6 হাজার শূন্যপদ খালি পড়ে আছে, সবগুলা ফিল আপ করতে হবে। নার্সিংয়ে, ত্রিপুরা নার্সিংয়ে 172টার মতো শূন্যপদ বেরিয়েছিল, নিয়োগ হয়েছে। নার্সিংয়ে 4 থেকে 5,000 শূন্যপদ পড়ে আছে, তারাও আন্দোলন নামবে যে আমাদের শূন্যপদগুলা ফিল আপ করতে হবে। তাই সরকার ইচ্ছা থাকলেও বা চাকরি প্রত্যাশী ভাই বোনদের প্রতি সমবেদনা থাকলেও এত বড় সিদ্ধান্তটা সরকার চাইলেও নিতে পারবে না, কারণ সেই সিদ্ধান্তটা নিতে গেলে অনেক বড় আরও আন্দোলন, বর্তমান যে আন্দোলন হচ্ছে তার থেকে আর অনেক বিরাট বড় আন্দোলন হবে। আমরাও চাই ম্যাক্সিমাম বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা চাকরি পাক, যারা স্বপ্নটা সেটা পূর্ণ হোক। আমরা বারবারই দাবি করছি, বিশেষ করে প্রাইমারি লেভেলে টেট 1 টেট 2তে বিরাট সংখ্যক শূন্যপদ, সেই পোস্টগুলো ফিল আপ করা অতিলম্বে দরকার এবং শিক্ষা দপ্তরকে প্রায়োরিটি দেওয়া দরকার। শিক্ষা দপ্তর নিয়োগগুলো যাতে শীঘ্র থেকে শীঘ্র যাতে কমপ্লিট হয় এবং এসটিজিটি যে মেইন দাবিটা, সেই দাবিটাকে আমরা অ্যাকসেপ্ট করি। হ্যাঁ, শূন্যপদ আছে, 2-3 হাজার শূন্যপদ আছে, সবগুলো শূন্যপদ পূরণ করা দরকার। তবে যারা বর্তমানে পরীক্ষা দিয়েছে তাদের যদি সরাসরি সবগুলো শূন্যপদে নিয়োগ দেওয়া হয়, এটাও আমরা অ্যাকসেপ্ট করি, এটাকেও আমরা মানে দাবিকে সমর্থন করি। কিন্তু যারা বর্তমানে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোন আছে, যারা 45-50 হাজার বিএড ডিএলএ চাকরি প্রত্যাশী ভাই বোন যারা পরীক্ষার জন্য ওয়েট করছে, তাদের বিষয়টাও দেখার দরকার এবং 700খানা শূন্যপদ ফিল আপ করে খুব শীঘ্রই আবার নতুন করে এসটিজিটি ফর্ম ফিল আপ করা দরকার। 2022 যারা এসটিজি নিয়োগ করে আটকে ছিল তাদেরও নিয়োগ প্রসেসটা কমপ্লিট করা দরকার। মুদ্রাগতা ত্রিপুরা শিক্ষা দপ্তর 8-9 হাজার শূন্যপদ আছে, সবগুলি ফিল আপ করা দরকার, যাতে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা উচ্চস্বরে বলতে পারে যে এই সরকার আমাদের সরকার, এই সরকারের আমলে না বিক্ষোভ, না আন্দোলন, না প্রটেস্ট করে সমস্ত শূন্যপদ পূরণ হয়ে গেছে। এবং আমরাও চাই বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া, তাদের জীবনটা কীভাবে সুরক্ষিত করা হয় সেটাকে প্রথম ভাগে রাখা, দ্বিতীয় ভাগে কর্মচারী বা অন্যান্য বেনিফিটগুলিকে প্রায়োরিটি দেওয়া। এখন যখনই টেস্ট শিক্ষকদের নিয়োগ ব্যাপারে কোশ্চেন করা হয়, মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলছে, আমরা চাইলেও শূন্যপদ বাড়াতে পারবো না, শূন্যপদ আছে, কিন্তু ত্রিপুরা আর্থিক অবস্থা অনেকটা ভালো না। যখনই কর্মচারীদের ডিএর ব্যাপারে কোশ্চেন করে তখন মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সেটাই বলছে। আমরাও চাই, আমরাও কর্মচারী বন্ধু, কর্মচারীর যে দুর্দশা বা কর্মচারীর যে বকে বঞ্চনা মিটিয়ে দিতে চাই, কিন্তু রাজ্যের আর্থিক অবস্থা এতটা ভালো না। যখনই অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ বিষয়টা আসে তখনই এই উত্তরটাই রাজ্য শিক্ষা দপ্তর থেকে বা রাজ্যের বর্তমান অন্যান্য দপ্তর থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ রাজ্যের আর্থিক অবস্থা ভালো কি ভালো না তার উপর কিন্তু আঙ্গাঙ্গিভাবে অনিয়মিতদের নিয়মিতকরণ কর্মচারী দিয়ে এবং বেকারদের চাকরি সরাসরিভাবে জড়িত। যদি কেন্দ্রীয় বঞ্চনা দূর হয়, কেন্দ্রের থেকে সঠিকভাবে অর্থ আসে, তাহলে হয়তো এই বঞ্চনাগুলো চিরতরে মুছে যাবে এবং নতুন ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন হবে। ধন্যবাদ।